ডাক্তার সাহেব কি ভিতরে আছেন? হ্যাঁ, ভিতরে আসেন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? এই সমস্যা তো আমার না ডাক্তার সাহেব, সমস্যা হইতেছে মুন্নি। হাই স্যার, কি সমস্যা খুঁজে পান? সমস্যা হইতেছে ডাক্তার সাহেব, ওই খাওয়া দাওয়া চলাফেরা সব ঠিক আছে, এই রাত হলে খালি গাছ উঠে বই থাকে। কতদিন যাবত এই সমস্যা? এই প্রায় এক সপ্তাহ তো বই। এইটা মনে হয় মানসিক সমস্যা। আপনি একটা কাম করেন, ওনারে ঢাকায় নিয়ে যান, ঢাকায় নিয়ে ভালো চিকিৎসা করেন। কি যে কর না ডাক্তার সাহেব, ঢাকায় না ডাক্তার দেখামু, এটা তো মেলা টাকা খরচ, এত টাকা আমি কই পাবো? এক কাজ করেন, আপনি কোন একটা ওষুধ লিখে দেন। ভাই, এই সমস্যার ওষুধটা আমার কাছে নেই, আপনি অন্য কোনো সমস্যা থাকলে আমারই কল। এদের এই এই মুন্নিরে আমি এত খাবার দিই, কিন্তু 2 মাস ধরে কোনো ডিম দেয় না। ডিম দেয় না? মানুষ আবার ডিম দেয় কেন? হ্যাঁ, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? ডাক্তার সাহেব, মুন্নি তো মানুষ না, মুন্নি হইতেছে আমার পালা দেশি মুরগি। আমার এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল মুন্নি, এর নাম অনুসারে আমার এই মুরগির নাম রাখছি মুন্নি। ভাই, সব জায়গায় ফাইজলামি চলে না। আমি হাঁস মুরগির ডাক্তার না, আপনি বাইরে যান, বাইরে যান। ডাক্তার তো ডাক্তারই, এটা আবার মানুষের ডাক্তার কি, এটা আবার পশু পাখির ডাক্তার কি? কোন একটা ওষুধ দিয়ে দেন, আমি যাই গে। ভাই শোনেন, আমি কোনো হাঁস মুরগির কোনো চিকিৎসা করি না, আপনি বাইরে যান তো যান। এই গ্রামে একটা ভালো ডাক্তার নাই, ওরার ডাক্তার এসে আমি আমার মুন্নিরে ধরে ধরে খাই পেলাম, তাও চিকিৎসা করবো না। বাকেরগঞ্জ গ্রামটা কত দূর একটু বলতে পারবেন প্লিজ? কত দূর মানে? আরে এইটাই তো বাকেরগঞ্জ। ওহ, অনেকদিন পর এসেছে তো, তাই সবকিছু একটু অচেনা লাগছে। ডিসকাস্টিং। আপনি কই যাইবেন? আমি ইলিয়াস খন্দকারের বাড়ি। ও, খন্দকার সাহেবের বাড়িতে যাবেন? এই যে সোজা যায়, সামনে একটা ডানে মোড় আছে, ওই জায়গায় হইতেছে খন্দকার সাহেবের বাড়ি, যান। ধন্যবাদ। তোরা যে প্রত্যেকদিন বলি যে গাছপালা পরিষ্কার করে রাখ, গাছের নিচে যেন ময়লা না থাকে, এর কতগুলো পাতা পড়ে আছে দেখছিস? তুমি এটার কথা বলো কেন? ওই আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? ওয়ালাইকুম সালাম। না আমি নেবই না। এই কি সমস্যা কি তোর? তুই একটা হুট করে আসলি কেন? তুই একটা ফোন করে আসবি না? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তো আসলাম। তাছাড়া এতগুলো বছর দেশে বাইরে ছিলাম, তাই ভাবলাম এবারে ঈদটা তোমাদের সাথে দেশেই কাটাবো। খুব ভালো কাজ করছিস মা, কিন্তু একটা কাজ খারাপ করছে, তাই না? আচ্ছা, তুই আসার আগে একবার ফোন দিলে কি হইতো? তোর বাবা তো কি এয়ারপোর্টে গাড়ি পাঠাতে পারতো না? ফোন দিলে কি আর এইভাবে সারপ্রাইজ দেওয়াটা হতো? আচ্ছা তোর ফ্লাইট কখন পৌঁছেছে? সকাল 7টায়। সকাল কি? সকাল 7টায়? তোর আসতে এতক্ষণ লাগলো? আসলে বাবা, অনেকগুলো বছর পর তো নিজের দেশে ফিরলাম, তাই রাস্তা না ঠিক মতো চিনতে পারছিলাম না। এই দিক ওই দিক চক্কর খেতে খেতেই সময় সব পার হয়ে গেল। আচ্ছা, কি যন্ত্রণা, আমি তো কিছু বুঝতেছি না। বাবা মেয়ে কি এই যে এখানে দাঁড়াই সব কথা শেষ করবা? হ্যাঁ, এই মেয়ে এত দূর থেকে জার্নি করে আসছে না, আগে হাত মুখ ধুবে ফ্রেশ হবে, তারপরে বাপ মেয়ে আমরা সব মিলে জম্পেশ আড্ডা করবো। চুপ থাকো তো, ঠিক কি না? এই দাঁড়ায় শুধু কথা গিললেই হবে? ধর ট্রলিটা নিয়ে ভিতরে যা। চাচা, আপনারা যান, আমি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আয় মা, হ্যাঁ কতদিন পরে দেখলেন আমার মা রে। আজকে আমাদের তো পুরো ঈদ। হ্যাঁ, আমার কত ভালো লাগছে। বন্ধু, আসার সময় দেখলাম খন্দকার ইলিয়াস সাহেবের বাসার মধ্যে নতুন একটা গাড়ি ঢুকি। গ্রামে নতুন কেউ আইসেনি? হ্যাঁ, আমিও দেখলাম, মনে হয় খন্দকার সাহেবের মাইয়া। ওই মাইয়া না আমেরিকা থাকে, ওই গ্রামে আইসে কে?
নিজ গ্রামে আইবো না? এই গ্রামে কি তার আসা নিষেধ? আসা নিষেধ না, কিন্তু ওকে বংশ তো ভালো না। দেখবি গ্রামে আইছে না, একটা না একটা ঝামেলা পাকাইবই। তোর এত জানতে ইচ্ছা করতেছে, তুই যায়া জিগায় আয় যে কি লেগে হ্যাঁ গ্রামে আইছে। বিনা কারণ তো গ্রামে আহনের কথা না। ইলিয়াস খন্দকার আর তার পরিবার স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। গ্রামে আইছে না, দেখবি কোনো না কোনো ঝামেলা করবই। আচ্ছা, চিটার ইলিয়াসের মাইয়া দেখতে কেমন? দেখতে আর কেমন হইব? ব্রয়লারের মুরগির মতো দেখতে, শুনতে শুধু সুন্দর আর ফর্সা। আর এমনিতে গুণ বলে কিছুই নাই। গুণ নাই এটা তুই বুঝলি কেমনে? এটা কোনো কথা কইলি? মাইয়া মানুষের চোখ দেখলেই বোঝা যায় হ্যাঁ লোকে কেমন। আর হয়তো বিদেশে থাকে, মনে তো হয় সারাদিন জিমায়। তুই তো দেখি মাইয়া মানুষের উপরে পুরোপুরি পিএইচডি করে লাইছস। মাইয়ার উপরে পিএইচডি তো তুই করছস, এগুলো কি আমি করছি? এই যে দুনিয়ার যত মাইয়া আছে তাকে পিছনে তো তুই করস। তোর তো আর কোনো কাজ কাম নাই। আমি টোটো করে ঘুরে বেড়াই না, আর তুমি গ্রামে চেম্বার খুলা গ্রামের মানুষের ফ্রিতে চিকিৎসা করো। চিকিৎসা করি, অন্য কিছু তো করি না। তাতে কি তোর কোনো সমস্যা? বন্ধু, একটা কথা আমার মাথা কিছুতেই ঢুকতেছে না। আমি মনে কর ফিল করছি আমার গ্রামে মানায়, তোরে তো মানায় না। তুই কি লেগে যে বই রয়েছিস আমার মাথায় ঢুকতেছে না। সেটা যদি তুই বুঝতি তাহলে আজকে আমার জায়গায় তুই থাকতি। বন্ধু, আমার কাছে মনে হইতাছে তুমি নকল করে পাস করছো। সত্যি করে কত বন্ধু, তুই কি নকল করে পাস করছিস? মানে মানে হইতাছে নকল করে পাস না করলে তো তুই এতদিনে লন্ডন থাকতি, নাহলে আমেরিকা থাকতি, নাহলে কানাডা থাকতি, গ্রামে তো পড়ে থাকতি না। আমার মনে হয় বন্ধু তুই নকল করে পাস করছিস। তুই একটা হাতুড়া ডাক্তার। দেখ, প্রচুর বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। বাড়াবাড়ি কি কইলাম? তোরে কইলাম তুই হাতুড়া ডাক্তার। হাতুড়া ডাক্তার। বাহ, চাটা বেশ দারুণ রে মা। কি বলেছিস? হ্যাঁ, আমার সুন্দর করে চা বাড়িতে পারে। আচ্ছা মা, চা 2 কাপ আনলি, তোরটা কই? না বাবা, আসলে রাতে চা খেলে আমার ঘুম আসে না। তাছাড়া তুমি তো জানোই সেই ছোটবেলা থেকে আমার এনার্জি বিস্কুট খুব পছন্দ। তাই তো দেখো না, আমি বারবার শুধু এনার্জি বিস্কুট খাই। দেখছো মেয়ের কাণ্ড। আচ্ছা মা, তোর পড়াশোনা কেমন চলতেছে? এমবিবিএস তো কমপ্লিট করেছি বাবা, এখন ইচ্ছা আছে গাইনোকোলজির উপরে উচ্চ ডিগ্রি নিব। আমার মাইয়া আমার পুরো খানদানের মুখ উজ্জ্বল করবো। আমেরিকার লোকজন আমার মাইয়ের চিনবো এক নামে। কি যে বলে, শুধু কি খানদানের মধ্যে আমার মেয়ে? আমার মেয়ে আশেপাশে 10 গ্রামের মতো। এরকম মেধাবী মেয়ে একটাও নাই। কিন্তু বাবা, আমি না লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসতে চাই। হ্যাঁ, কি কথা এটা? তুই একজন ডাক্তার মানুষ, তুই মানুষের সেবা করবি বিদেশে গিয়ে, ডাক্তারি করবি বিদেশে। এই দেশে এসে তোর ভবিষ্যৎ নষ্ট করার দরকার আছে কোনো? তোরে এত টাকা দিয়ে বিদেশ থেকে পড়াশোনা করায় নিল কি জন্য? হ্যাঁ, এই অজপাড়া গায়ে বসে এই গ্রামের লোকজনদের সাথে বাকি জীবন কাটানোর জন্য? অদ্ভুত কথাবার্তা। আচ্ছা মা, ডাক্তারি তো একটা মহান কাজ, আর এই মহান কাজ করে আমি গ্রামের সকলকে সেবা দিতে চাচ্ছি। মানুষের উপকার করার বহুত রাস্তা আছে। এই যে আমি মানুষের সাহায্য করতেছি, কেউ টাকা চাইলে টাকা দিতেছি, কখনো কখনো নিজের শরীর দিয়া শ্রম দিয়া সেবা করতেছি। ওইসব চিন্তা তোর করতে হবে না মা, তোর করতে হবে না। কিন্তু বাবা, ওর বুঝাও। মা এসব কি বলছো বলো তো? তোর বাবা একদম ঠিক কথা বলছে। হ্যাঁ, সবার আগে হচ্ছে তোর ভবিষ্যৎ। হ্যাঁ, তোর একটা উল্টাপাল্টা চিন্তা মাথার মধ্যে আসে কেন? হ্যাঁ, তোর চিন্তা থাকবে চুরি কাটি নিয়ে। বেশি বেশি কথা বলে। আজকে তাহলে আমরা কি পড়বো? ইসলামের বিধিবিধান। কি পড়বো? ইসলামের বিধিবিধান। হ্যাঁ, তাহলে এই দুনিয়াতে কিভাবে চলতে হবে তার সবকিছুই ইসলামে দেওয়া আছে। তো সকল কিছু সমস্যার সমাধানই এই ইসলামে পাওয়া যায়। তাই আমাদের পুরানো হাদিস সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আর হ্যাঁ, শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, এগুলো বাস্তবায়ন করতে হবে। আর সব সময় বাবা মাকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, কখনোই তাদের সাথে বাজে ব্যবহার করা যাবে না।
খন্দকার সাহেব, আপনারা বারবার বললাম বাড়ির মধ্যে ঢুকেন না, ডাক্তার আছেন নাকি কি বাড়ির মধ্যে ঢুকে যাবেন? আপনারা তো সেই কখন থেকে কইতেছি একটু খন্দকার চাচার একটু ডেকে দেন, আপনি তো তারা ডাক্তার চেনি না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, এনে বসেন, আমি ডাক্তার। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? আমি তো আপনাকে চিনতে পেরেছি, আপনার সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল, তাই না? ঠিক ধরছেন, আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। চাচি, আমি একটা খামে আইছি এই জায়গায়, খন্দকার সাহেব একটু ডেকে দেন না। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, নিশ্চয়ই কোনো মাদ্রাসা বা এতিমখানার জন্য টাকা চাইতে আসছো। তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। না না, আপনি ভুল বুঝতেছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে গরিব মানুষদের জন্য কিছু পুরান কাপড় চোপড় নিতে এসেছেন, তাই তো? আপনি দাঁড়ান, আমি এখন এনে দিচ্ছি। না না, আপনি একটা কাম করেন, খন্দকার সাহেব একটু ডাক দেন, বলেন যে ফারাজ আইছে। দেখো, উনি এখন বাসায় নাই, উনি সন্ধ্যা যখন বাসায় আসে তখন তোমার যা বলার থাকে তুমি বলো। এখন তুমি যাও, আসো। চাচি, আমি আসলে গ্রামের। আমি বললাম না যে উনি এখন বাসায় নাই। আলমগীর, জি চাচি। বের কর। আরে ভাই, আপনি না বারবার বললাম, ভুলে আসুন। থেকে যে এসব লোকজন আসে না, আজকে জাকাত তো কাল ফেতরা, মানে নানাবিধ কথা, মানে মাথাটা নষ্ট করে ফেলে একদম। কিন্তু আমার লোকটা যেন কি বলতে চাচ্ছিল। আরে রাগ, তোর কি বলতে চাচ্ছিল? ওর যদি কিছু বলার থাকে তো বাবা আসলে বলবে, তা আমার এত কিছু শোনার সময় নাই। আচ্ছা মা, লোকটাকে দেখে তো খারাপ মনে হচ্ছিল না। এই, তুই এই গ্রামে থাকিস না আমি এই গ্রামে থাকি? হ্যাঁ, তুই এই গ্রামের লোকজনকে চিনিস? তুই চিনিস না, এত বেচাল পারিস না তো। যা ঘরে যা, ভালো লাগতেছে না কিন্তু। কিন্তু মা, এই, যা, তো ঘরে ভালো লাগতেছে না। শুনছেন? কিছু বলবেন? আপনার সাথে কি একটু কথা বলা যাবে? আপনি কি সাংবাদিক নাকি? আমাজন না, সাংবাদিক হতে যাব কেন? আমি তো এই গ্রামেরই মেয়ে। আগে তো আপনার আমি এই গ্রামে কোনোদিন দেখি নাই। আমি ইলিয়াস খন্দকারের মেয়ে। ইলিয়াস খন্দকার ভাইয়া? চাচা, চাচা, উনি এভাবে রেগে গেল কেন? ভাই যাবেন? হ্যাঁ যামু। কই যাইবেন? ইলিয়াস খন্দকারের বাড়ি। ইলিয়াস খন্দকারের বাড়ি? আপনি কি এই বাড়ির মেহমান? আরে মেহমান হতে যাব কেন, আমি তো এই বাড়ির মেয়ে। নামেন, নামেন কইতেছি। আজব, আপনি এমন করছেন কেন? বুঝেন নাই? কইতেছি আমার ভ্যান থেকে নামেন। ওই বাড়ির কেউরে আমি আমার ভ্যানে নেই না। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? আর আমি তো ফ্রিতে যাব না, আপনাকে টাকা দিব। আপনি লাখ টাকা দিলেও আমার ভ্যানে আপনারা নিমু না। নামবো না। নামবেন না? ঠিক আছে, তা বসে থাকেন। আরে কই যাচ্ছেন? জাহান নামে যাইতেছি। আরে আপনার ভ্যান রেখে যাচ্ছেন যে চুরি হয়ে যাবে। শুনেন, এই গ্রামে সবাই ভালো মানুষ, একমাত্র আপনার বাপ ছাড়া সবাই ভালো মানুষ। চুরি করলে আপনার বাপেই করবে। যত সব। আরে ডাক্তার সাহেব জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মনে হয় তো ভালো, তবু একটু চেক আপ করে দিলে মনে ভালোই। বসেন, এই জায়গায় আসেন। আচ্ছা আচ্ছা, এটাই বস। আগর বড় করে আগর, জিব্বাটা বাই কর। বন্ধু, ক বন্ধু? এই ইঞ্জেকশন কার লিগা? কাল লেগে আবার? তোর লেগা? ইঞ্জেকশনের সুই দেখা মনে হইতেছে 7 ডালের রড। এইটা তো কোনো ইঞ্জেকশনই না, এইটার চাইতে আরো বড় ইঞ্জেকশন আছে। বন্ধু, এই ইঞ্জেকশন আমার দিস না। অসুখে না মরলেও এই ইঞ্জেকশন দিলে আমি মরে যাবো। বন্ধু ভয় পাইস না, ওই যে পিঁপড়া আছে না, পিঁপড়া কামড় দিলে যে একটু ব্যথা লাগে, ইঞ্জেকশন দিলেও তোর একটু ব্যথা লাগবে। এদিকে এই ইঞ্জেকশন দিস না আমার, এটা গরুর ইঞ্জেকশন।
এই কোনো জিনিস দিলে আমি মরে যাবো বন্ধু। আচ্ছা তুই কি মানুষ? তুই তো পশু। তুই এটা তুই কি কইতাছিস বন্ধু? কি আর কমু, এই যে সকালবেলা হইলে মায়া কলেজের সামনে যাস কুত্তার মতো পিছে পিছে ঘুরো একটা সুন্দরী মাইয়া দেখলে, তাহলে তুই তুই কি মানুষ নাকি পশু? যাই হোক বন্ধু, এইসব কথা বাদ দে। এই ইঞ্জেকশন কাজ করবো তো নাকি আবার মরে যাবো? এটা তুই ঠিক হইলি, মহল্লার সবাই আমার থেকে বিনামূল্যে চিকিৎসা নেয়, তা করে আমি কত ধরনের ওষুধ দেই। তুই যদি আমার এই ইঞ্জেকশনের কারণে মারা যাস, তুই তো কবর থেকে উঠে হইলেও আমার জুতার বাড়ি দিবি। ওই বেটা, আমি যদি মরে যাই তোরে কেমনে কবর তুইটা জুতাটা পিটামো? ওইটা তো কথার কথা বললাম। বন্ধু তোর ইঞ্জেকশন আমি দিব না, প্রয়োজন আমি ঢাকা যায় ভালো ডাক্তার দাও। আরে কিচ্ছু হবে না, এই জায়গা তুই না কইলি আমি নকল পড়াশোনা করে ডাক্তারি পাস করছি, এখন তোরে আমি বুঝাবো ডাক্তারি আসলে কত প্রকার কি কি না। এই মজা করছি, এদিকে আয়, না পাঠিয়ে যা। বাবা, তোমার নাম শুনলে এইভাবে গ্রামের লোকজন রেগে যায় কেন? কি হলো বাবা, জবাব দিচ্ছ না যে? জবাব দাও। হিংসা রে মা, হিংসা। আমও খানদানের মতন অভিজাত খানদান তো এই এলাকার মধ্যে কারো নাই। এই কারণে মনে কর হিংসায় দেখতে পারে না বলে, মানে হিংসা, পুরো হিংসা। আমি কিন্তু গ্রামের মানুষের মধ্যে এই বিষয়টা দেখছি না। আমার মনে হয় গ্রামের মানুষ আমাদের বাড়ি আর আমাদের এই বাড়ির মানুষজনকে একদমই সহ্য করতে পারে না, খুব ঘৃণা করে। না, এই কি, এই কখনো হয় নাকি? দেখ, তুই ভুল বুঝছিস মা, সত্যি তাই না? না মা, আমি আজ না অনেকের মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করলাম। আসলে হয়েছে কি মা, মানে ওই দেখ, তুই কয়েকদিনের জন্য গ্রামে আসছিস, ঘুরে টুরে চলে যা। গ্রাম্য পলিটিক্স তুই কিছুতেই বুঝতে পারবি না, খুবই জটিল বিষয় মা। হ্যাঁ, আমি বুঝি না আর আমি বুঝতে চাইও না। আচ্ছা বাবা, সামনে তো ঈদ, তাই না? হ্যাঁ, কেন কি সে? আমি না এই গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। না, অবশ্যই 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 করবি। কি করবি বল? কি করতে চাস বল তো মা? আসলে বাবা, ঈদের আগে এই গ্রামের মানুষজনের জন্য আমি কিছু উপহার দিতে চাই। এই ধরো চাল, ডাল, তারপর জামা কাপড় আর কিছু নগদ টাকা। ওহো, তোমার মেয়ে জাকাত দিতে চাচ্ছে, এই তো বলতে চাচ্ছে। না মা, জাকাত হতে যাবে কেন? তো আমরা তো উপহার দিব। তাছাড়া গ্রামের মানুষজন যদি জানে যে আমরা তাদের জাকাত দিচ্ছি, এটা তারা খুব কষ্ট পাবে, আর অনেকের লজ্জায় তো নিতেও আসবে না। তাই এটা জাকাত না, উপহার হবে আমাদের পক্ষ থেকে। ঠিক আছে, তুই যখন বলতেছস তাই হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি কালই মাইকিং করে পুরো গ্রামবাসীকে জানিয়ে দিবে খন্দকার বাড়ির তরফ থেকে কাল ঈদের জন্য উপহার বিতরণ করা হচ্ছে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বাকেরগঞ্জ এলাকার গর্ব, সকলের নয়নমণি জনাব ইলিয়াস খন্দকারের একমাত্র কন্যা তাবাসসুম খন্দকারের গ্রাম আগমন উপলক্ষে খন্দকার পরিবারের পক্ষ থেকে অত্র গ্রামে সবার জন্য আগাম ঈদের শুভেচ্ছা। এই ঈদে খন্দকার পরিবারের পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের জন্য বিশেষ উপহার বন্দোবস্ত করা হয়েছে। গ্রামের গরিব মানুষদের মুখে হাসি ফুটাতে জনাব ইলিয়াস খন্দকার সাহেবের বাড়িতে আগামী শুক্রবার ঈদ উপহার বিতরণের বিশাল আয়োজন করা হয়েছে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের উপহার গ্রহণ করে ঈদের আনন্দ শরীক হওয়ার জন্য অবগত করা যাইতেছে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। শরীর টরীর ভালো? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। শুনলাম তোমার আব্বার শরীর নাকি ভালো না? একটু অসুস্থ ছিল। কোনো সমস্যা হইলে আমার চেম্বারে পাঠাই দেওয়ার কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? চাচি, বাবু দিয়ে হাঁটা শিখে গেছে। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। সবসময় পুষ্টিকর খাবার খাইবেন। আজকে তোমার যে কবিতাটা দিছে এটা কিন্তু আজকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? কালকে যদি তোমরা ক্লাসে যে পড়া না পারছো তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, সবাই একসাথে গাও। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার
What you are? Up above the world so high. Like a diamond in the sky. মুখস্থ হইছে? ঠিক আছে, আমি পড়া ধরতেছি, দাঁড়াও। আমি আপনাকে খুঁজছিলাম। কি ব্যাপার, আপনি? হ্যাঁ, সেদিন আমার মা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তাই আমি খুবই লজ্জিত। ইটস ওকে, কোনো সমস্যা নেই। আমি খুব অবাক হচ্ছি, আপনি ইংলিশও বলতে পারেন? এমনভাবে কইতাছেন মনে হচ্ছে আমার গায়ে লেখা আছে আমি মূর্খ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আপনি দেখতে সাদামাটা একটু হুজুর টাইপের লোক, তো তাই ভেবেছিলাম আর কি। লিসেন, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। মনে হচ্ছে আপনি খুব উচ্চ শিক্ষিত। শিক্ষার তো আসলে কোনো শেষ নেই, আমি এখনো শিখতাছি। আপনি বললে আমি কিন্তু আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। না না, আমার কোনো চাকরি লাগবে না, আমি এই গ্রামেই ঠিক আছি। এই বাচ্চাদের পড়ি আর কত টাকা ইনকাম করতে পারবেন? এই পোলাপানগুলোরে পড়াই আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা লই না। আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কি এমন কাজ করেন যে আপনার সারা দিন চলে যায়? সামান্য কিছু জমি জমা দেখার জন্য সারা দিন চলে যাবে আপনার? আমার এই গ্রামে একটা ছোট ক্লিনিক আছে, সেই জায়গায় মানুষ আমি বিনামূল্যে চিকিৎসা প্রদান করি। ওয়েট, আপনি কি আবার কবিরাজিও করেন নাকি? না না, আমি একজন ডাক্তার। ডাক্তার? শোনেন মিস্টার, গাছপালার শিকড় বাকড় বিক্রি করে না নিজেকে ডাক্তার বলে না। আমি শিকড় বাকড় বিক্রি কইরা ডাক্তারি করি না, আমি সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করছি, আমি একজন এমবিবিএস ডাক্তার। সিরিয়াসলি আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? না না, ইয়ার কি করবো কেন? আপনি কিভাবে ভাবলেন যে আপনি বললেন আমি বিশ্বাস করে নিলাম যে আপনি একজন ডাক্তার? আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, ওগরে আরো পরে হইব, তো আপনি এক কাজ করেন, আপনি চলে যান, আর একটু পরে তো তারাবির নামাজে যাইতে হইব। শোনো, কবিতাটা সবাই বাসায় যা মুখস্থ করবা, ঠিক আছে? আর এখন তারাবির সময় যাইতেছে, তোমরা সবাই যাও বাসায় যা ফ্রেশ ট্রেশ হয়ে আসো, তারাবির নামাজে যাবে আমার লগে, যাও। চাচা, আপনি আমার ডাকছেন? কাপড় কিনছস? হ্যাঁ, কাপড় তো সব কিনছি, এই 2700 পিস। 700-800 পিস? এই তোরা না 2000 পিস কিনতে কইলাম? চাচা, গ্রামের সব মানুষ মিলে তো 2000 মানুষ হইব না, মানে ধরেন পুরুষ মহিলা সবকিছু মিলে 700-800 হইব, এত কাপড় দিয়ে কি করবো? আরে বেকুব রে, এগুলো তো বুঝার তোর দরকার নাই। শোন, আমি দেশের বড় বড় নিউজ চ্যানেলে দাওয়াত দিচ্ছি, তারা আসবে, আইসা পর দিন রিপোর্ট হিসেবে ছাপাবে, এটা বুঝোস না? আপনি কি জাকাত দিতে আইছেন না নিউজ করতে আইছেন? বেকুব রে, আমি কেমনে বুঝাই? আরে প্রচারে তো প্রসার, তুই যত বেশি প্রচার করবি তত বেশি প্রসার হবে, বুঝোস নাই? আচ্ছা, তাহলে কাজ করলে কেমন হয়? টিকটকার, ব্লগার, শিল্পী আনলে কেমন হয়? তাহলে দুই যাবে। মানে এমন একটা ভালো কাজের মধ্যে নাচ গান না করলে হয় না, মানে কেমন দেখা যায় বিষয়টা? কতটা খারাপ প্রশ্ন নাই, তাহলে নাচ গান বাদ। হ্যাঁ, তাহলে তুই এক কাজ কর, ওই পোশাকটা কিন্তু ঠিকই কিনবি, হ্যাঁ কিনবি তো, আর মাইকিংটা কিন্তু একদম পুরা দমে চলবে, 7 দিন লাগে, পারবি তো? এইটা নিয়ে আপনি কোনো চিন্তাই করি না, এটা আমি খুব ভালো করে মাইকিং করবো, আপনি নিশ্চিন্তায় থাকেন। ঠিক আছে, যা তাহলে যাই। হ্যাঁ, যা যা, তাতে যা, কাজটা হয়ে গেল। এখন তো মনে করো যে কি জানি করুম, আর কি বাকি আছে। পাইছি। জানেন, আমি না আপনাকে প্রথম দেখে অনেক বেকুব ভেবেছিলাম। আমি তো বেকুবই। মোটেও না, আপনার বুদ্ধি বেশ ভালো। আপনার মতো মানুষের তো বিদেশে যাওয়া উচিত, তাহলে অনেক উন্নতি করতে পারবে। সবাই যদি বিদেশে চলে যায় তাহলে দেশের কি হইব? বিদেশে গিয়েও তো দেশের কল্যাণ করা যায়, দেশের সম্মান বাড়ানো যায়। না না,
আমি কখনোই বিদেশে যাব না। আমার আব্বা মারা যাওয়ার পরে এই পৃথিবীতে আমার মায়ের আমি ছাড়া কেউ নেই। আমি আমার মায়ের ছাড়া কোথাও যাব না। আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন তাই না? জীবনের চাইতেও বেশি ভালোবাসি। জানেন, মাঝে মধ্যে মন চায় আমি এই দেশে থেকে যাই, এই গ্রামে থেকে যাই সব সময়। তাহলে থাইকা যান। সেই উপায় আর কোথায়? আর গ্রামের মানুষ আমার পরিবারকে যে পরিমাণ ঘৃণা করে, আমার না খুব কষ্ট হয়। আমার আবার একটু আত্মসম্মান বেশি। আমি না কারো ঘৃণা অপমান নিয়ে বেঁচে থাকতে চাই না। শোনেন, গ্রামের মানুষ অনেক অভিমান হয়। গ্রামের মানুষের রাইগা যেতে যেমন সময় লাগে না, ঠিক তেমন রাগ ঠান্ডা হইতো না সময় লাগে না। ঠিক বলেছেন। এত বছরের রাগ অভিমান একদিনে শেষ হয়ে যাবে না। তা অবশ্য ঠিক। সত্যি সত্যি যদি এই গ্রামে থেকে যেতে পারতাম, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। আপনি মানুষটা অনেক ভালো। আপনি কিভাবে জানেন? মানুষকে দেখলে তার চরিত্র সম্পর্কে আন্দাজ করা যায়। হয়েছে, আর পাম দিতে হবে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। চলেন আপনার বাড়িতে পৌঁছে দিই। দেখো বাবা, এই সব ঠিকঠাক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, বাবা, হ্যাঁ। গ্রামের মানুষ সবাই জানে তো? হ্যাঁ জানেন তো, 7 দিন ধরে মাইকিং চলছে পুরো গ্রামে। দেখিস এত লোকজন আসবে, দেখে পাগল হয়ে যাবি তুই। যাক, তাহলে তো একটু পর আমাদের পুরো বাড়ি সরগরম হয়ে যাবে। হ্যাঁ 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 রে মা, তুই তো এখানকার কোনো খবরই জানিস না। একটু পরে দেখবি আমার সারা বাড়ি মানুষে গিজগিজ করতেছে। চাষা পোষা লোকজন, বুঝছ না? ইয়ে আলমগীর সাংবাদিক করে। হ চাচা, আমি তো সাংবাদিক খবর দিয়ে আইছি। আমার মনে হয় এখনই চলে আইব। এই শোন, সাংবাদিক আসলে বলবি ভালো করে ছবি তুলতে। পত্রিকার প্রথম পেজে যেন আমাদের ছবি থাকে, মন থাকে যেন। কিন্তু বাবা, এটা না একদমই ঠিক হচ্ছে না। আমরা গ্রামের মানুষজনকে ঈদের জন্য উপহার দিচ্ছি, আমার এটা মোটেও ঠিক মনে হচ্ছে না এভাবে সাংবাদিক ডেকে। আরে আরে লাগে লাগে, এত সব তুই বুঝবি না রে মা, বুঝিস না। বাচ্চা মানুষ, এত খেয়াল করার দরকার নেই। ও ছিল না, তুমি খামাখা। কি ব্যাপার বাবা, সকাল গড়িয়ে বিকেল হয়ে আসলো, অথচ একটা মানুষও আসেনি এখন পর্যন্ত। আমিও তো ঠিক কিছু বুঝতে পারতেছি না মা। আসবে আসবে মা, আসবে তো, তুই কোনো চিন্তা করিস না। বুঝিস না, ওরা চাষা বসা মানুষ, ক্ষেত খামারে কাজকর্ম করে। দেখবি যে ভালো করে মাইকিং এ শোনা নাই। তুমি ঠিক মতো দিছো তো? না আমি তো দিছি, আমি তো আরে একদিন না না শুনো, 7 দিন যাবত মাইকিং করতেছে। এটা কি কি কারণে যে এটা হইলো আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না। আচ্ছা বাবা, সবাই জানে তো আমাদের বাড়িতে আজ ঈদের জন্য উপহার দেওয়া হচ্ছে। এক কাজ করো, আমরা মানুষকে হাতে হাতে গিফট করে দিয়ে আসি। আরে বোকা, এখন যদি আমরা বেরিয়ে যাই, আমরা যখন বেরোবো তার ফাঁকেই যদি লোকজন ঢুকে পড়ে,
তোরা আমাদের পাবে ওরা, আমরা কি দিতে পারবো? তার চেয়ে বরং এক কাজ করি, আমরা সন্ধ্যার পর আমরা 3 জন মিলে যাব, মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই গিফটগুলো দিয়ে আসবো। তুই চিন্তা করিস না মা, একদম চিন্তা করিস না। সন্ধ্যা পরে তো তুই সবাই বাড়ি বাড়ি পাবি। হ্যাঁ সত্যি বাবা, তোমার কথা যেন ঠিক থাকে। কি বল, তুই আমার মা না, তোর সাথে আর কি দুষ্টুমি করতে পারি? একদম কথা দিলাম, তুই যা বলবি তাই হবে। চাচা, কোথায় যাচ্ছেন চাচা? বাড়ি যাই মা। একটু দাঁড়ান চাচা। চাচা এটা ধরেন, কি আছে? আমাদের পক্ষ থেকে আপনার জন্য ঈদের উপহার। ধরুন। হারামের টাকা জিনিস আমি নিব না। হারামের টাকা কেন বলছেন? গ্রামের সাধারণ মানুষের টাকা পয়সা আত্মসাৎ কইরা ওই কুলাঙ্গার টাকার পাহাড় বানাইছে। ওই পাপের টাকা জিনিস নিলে আল্লাহর রহমত না, গজব হইব। না খেয়ে মরে গেলেও হারামের টাকা কোনো কিছু আমি নিব না। চাচা, আরে চাচা, বাবা কি কি বলছে উনি এসব? না, আমার মনে হয় বয়স হয়ে গেছে তো, পাগল হয়ে গেছে, সে উল্টো পাল্টা বলতেছে। দরকার নেই, বাদ দে, কত লোকজন আছে সামনে। এই চল সামনে চল, চল চল মা চল। লোকজন ঢুকছে, দেখ ডাক দে। চাচি আম্মা বাড়িতে আছেন? চাচি আম্মা। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। দে নে মা, দে। এই নেন, ধরুন, এটা হচ্ছে আপনার জন্য ঈদের উপহার আমাদের পক্ষ থেকে। তুই কি মনে কর আমি সব ভুলে গেছি? আমি কিচ্ছু ভুলি নাই। আমার স্বামী তোর কাছ থেকে সুদে টাকা নিছিল, সেই টাকা শোধ করতে পারে নাই দেখা আমার স্বামীর গলায় জুতার মালা পরায়া সারা গ্রাম ঘুরাইছস। আমার স্বামী ঘৃণায় লজ্জায় গলায় দড়ি দেয়া মরে গেছে। তোর কাছ থেকে যদি আমি একটা চাইলের দানাও নেই না, আমার স্বামীর আত্মা কষ্ট পাইব। তোর পাপের টাকা আমি থু মারি থু। গ্রামের মানুষরা তো অহংকারী লোক থেকে। অহংকার না বাবা, এটা ওনার আত্মসম্মান বলছে। মা মারে মারে মা। কি অবস্থা চাচি? বোমার অবস্থা তো বেশি ভালো না, অনেক কষ্ট হইতাছে। ওনার যে অবস্থা, আপনি যত দ্রুত সম্ভব সদর হাসপাতালে নেওয়ার একটা ব্যবস্থা করেন। ভাই, আপনিও তো একজন ডাক্তার, আপনি চিকিৎসা করেন না? বাইরে আমাকে ডাক্তারের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে। আমি হলাম মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। ওনার বর্তমান যে অবস্থা, ওনার জন্য দরকার একজন গাইনি ডাক্তার। তাহলে এখন উপায়? আপনি যত দ্রুত সম্ভব একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, ওনাকে সদর হাসপাতালে নিতে হবে। এগুলো কি কইতেছেন ভাই? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, আমার ভ্যানটাই করে ওরা লই যাই। না না না, ওনার ভ্যানে লঞ্চ দেবো না। আপনি দেখেন না অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা। ভাই, এত রাইতে আমি অ্যাম্বুলেন্স কই পাবো? আর নেতে নেতে যদি ওর কোনো অসুবিধা হয়ে যায়? আচ্ছা, তাহলে আমার কিছু সময় দেন, আমি দেখতেছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আপনি একটা কাজ করেন, আপনি ওনার পাশে থাকেন, যান, আমি দেখতেছি। ঠিক আছে বাবা। চাচি, কোনো সমস্যা হইবে না তো? কি কোথায় যেতেছিস? সে ব্যাগ নিয়ে বুঝলাম না কিছু। আমি না এতদিন পর বুঝতে পেরেছি এই গ্রামের মানুষজন কেন তোমাদের এত ঘৃণা করে। সব আমার জন্য রে মা। টাকার জন্য আমি এই গ্রামের সাধারণ মানুষের সাথে যে অন্যায় অত্যাচার করছি, সে কারণে ওরা আমাকে সারা জীবন ঘৃণা করবে। শুধু আমাকে না, আমার জন্যে আমার পরিবারের সবাইকে ঘৃণা করবে। গ্রামবাসীর এত ঘৃণা নিয়ে না নির্লজ্জের মতো আমি এই গ্রামে থাকতে পারবো না। মানে? তার মানে আমি এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমেরিকা চলে যাবো। না, কি বলিস তুই? মানে ও মা, তুই রাগ করিস না, মাথাটা ঠান্ডা কর, দেখবি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তুই তো বোঝার চেষ্টা কর মা। আমি রাগ করিনি, আমি অপমান আর লজ্জা এখান থেকে চলে যাচ্ছি। এই তুমি দাঁড়াচ্ছ কেন? তুমি আর একটু বুঝাও না। আচ্ছা আচ্ছা, তোর কথা মানলাম, চলে যাস। এই তুমি ওর একটু বুঝাও, ঈদটা পর্যন্ত থেকে যাক, ঈদ পর্যন্ত থেকে যা মা। মানে তুই বাবার কথা বাদ দে তো, বাবা যে অন্যায় করছে। তুই শোন না মা,
আমার মুখে থেকে টাকা একটু থাক না কয়েকটা দিন, মা মার মুখে থেকে টাকা। মা, আমাকে বুঝিয়ে লাভ নেই। অপমানের জীবনের চাইতে তোর বনবাস অনেক ভালো। আমি তো এলাকার মানুষের কাছে খারাপ হতে পারি, কিন্তু আমি তো পরিবারের কাছে খারাপ হতে পারি না রে মা। মারে, আমি তো তোর বাপ, তুই তোর বাবার অনুরোধটা রাখবি না বাবা? তবে একটা কথা মনে রাখবে বাবা, টাকা পয়সা না কখনো মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না। সুখ এনে দেয় মানুষের ভালোবাসা, সম্মান। কিন্তু তুমি সেটা বোঝো না। যদি পারো এই গ্রামবাসীর মানুষের না ভালোবাসা অর্জন করতে শেখো। মা, ও মা, এই এই তুই আমার বাড়িতে ঢুকছিস কেন? বেরো, বাবা, বেরো এখান থেকে। আপনি কি কাহিনী বিশেষজ্ঞ না? বেগুন নিয়ে পড়াশোনা করছেন না? হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলেন না, খুব দরকার। কি হয়েছে? জলিল ভাইয়ের ওয়াইফ আছে না, তার তো প্রসব বেদনা উঠছে, দ্রুত যাওয়া লাগবো। যদি দ্রুত না যাওয়া হয় না, তাহলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি তাড়াতাড়ি চলেন না, আমি খুব বিপদে পড়ে এই জায়গায় আইছি। যাও হাসপাতাল নিয়ে যাও। আমার মায়ের কাছে কি? আমার মায়ের তো তোমরা কেউ দেখতে পারো না, আমার কেউ দেখতে পারো না। আমার মায়ের যাবো না, যাও। এত রাত্রে যদি হাসপাতালে নিয়ে যাই, তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি চেষ্টা করছিলাম অ্যাম্বুলেন্স ম্যানেজ করার, কিন্তু কোনো কিছু ম্যানেজ হয়নি। একটু চলেন না, যত দ্রুত সম্ভব গেলে খুব ভালো হয়, উপকার হয়। না না বাবা, আমি যাবো। এই গ্রামের মানুষ আমাদের যতই ঘৃণা করুক না কেন, কিন্তু আমি তো একজন ডাক্তার, আর ডাক্তার হিসেবে আমার দায়িত্ব ইমার্জেন্সি রোগীদের বাঁচানো। তাইলে চলেন না। কিন্তু আবার কিন্তু কি? গ্রামের মানুষ যদি আমার কাছ থেকে চিকিৎসা সেবা না নিতে চায়, এমনিতেই তো তারা আমার আর আমার পরিবারের মানুষকে ঘৃণা করে। এমনি তো ভাইবা দেখি নাই। কি করা যায়? আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসছি। দাঁড়ান। জলদি আসেন। ফরাজ ভাই, আপনি আইছেন? কিছু করতে পারছেন? চিন্তা করেন না, আমি একজন মহিলা ডাক্তার নিয়ে আইছি, উনি সবকিছু দেখতেছে। রোগী কোথায়? এই যে ভিতরে যান। ঠিক আছে, আপনারা দুজন বাইরে অপেক্ষা করুন, আমি দেখছি। চিন্তা করেন না, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক হইলি ভালো ভাই। ফরাজ ভাই, পারবো তো? ভাই চিন্তা করেন না, আল্লাহ ভরসা, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ভাই, মনে হয় না বাচ্চার কান্না শুনলাম। আলহামদুলিল্লাহ, আপনার মেয়ে সন্তান হয়েছে। আপনার মেয়ে আর ওয়াইফ দুজনই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বিপদের সময় আপনি আল্লাহর ফেরেস্তার মতো আইয়ে আমার মাইয়া আর বউটার জীবন বাঁচাইছেন। না না, আমি কিছুই না, সব কিছুই তো আল্লাহ তাআলার হাতে। আপনি নামাজ পড়ে দোয়া করবেন। কিন্তু আমাগো গ্রামে আপনার মতো একজন বড় ডাক্তার আমি তো আগে দেখি নাই। আপনার পরিচয় কি আপা? আমাকে চিন্তা হবে না। হ্যাঁ সাহেব, আপনি আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসেন। আপনার ওয়াইফের খেয়াল রাখেন, ঠিক আছে? চলেন। আসি। হে আল্লাহ, এই ডাক্তার আপা যেই হোক না কেন, তার হায়াত আর সম্মান বাড়াই দিও আল্লাহ। মা গো, একটা বার কথা শুনবো, তুমি একটু বোঝাও না। কথা মা মা মা, প্লিজ মা। কই যেতেছেন? চলে যাচ্ছি। কিন্তু আপনি যাইতে চাইলেও না, আপনি যাইতে পারবেন না। কেন জানেন? এই যে গ্রামবাসীগুলো আছে না, আপনার যাইতে দিব না। আমার অপরাধ? সেটা না হয় আমার জিজ্ঞাসা না কইরা ওনা করে জিজ্ঞাসা করেন। আপা, কাল রাইতে আপনার নিজের পরিচয় গোপন করে আমার বউ আর মাইডের জীবন বাঁচাইছে। ফরাজ ভাই আমার সব বলে দিছে। আমি দুঃখিত। দেখেন, আপনার পরিচয়টা যদি আমি ওনাগুলো না কইতাম না, কেউ জানতে পারতো না। আপনি খন্দকার পরিবারের সন্তান হয়েও
আপনার নীতি আর আদর্শ সবার থেকে আলাদা। আপা, আমরা আপনার লগে অনেক খারাপ আচরণ করছি। আপনার বাবার অপরাধের শাস্তি আপনারা দিছি। মাগো, আপনি তো আমাগো গ্রামের গর্ব, আপনি আমাগো ছেড়ে যায়েন না। মাগো, আপনি আমাকে উপর রাগ করেন না। ও আপা, আপনি আমাকে ছেড়ে যায়েন না, আপনি আমাকে গ্রামে থাইকা যান। আপনারা আমরা কোথাও যাইতে দিব না। জানেন ফরাজ সাহেব, সারা জীবন আমার এই গ্রামের মানুষজনের কাছ থেকে না আমি এমন ভালোবাসা আর সম্মানই চেয়েছিলাম। এখন যেহেতু ভালোবাসার সম্মান সবকিছুই পাইতেছেন, আপনি কেন চলে যাইতেছেন? আপনি থাইকে যান। এই যে দেখেন, সবাই কইতাছে থাইকে যাইতে। কিন্তু কোনো কিন্তু না মা, আমি সারা জীবন অন্যায় করছি, সাধারণ মানুষের সাথে অনেক অত্যাচার করছি। আমার আপনার ক্ষমা করে দেন। আমি আপনাদের কথা দিতেছি, আমি এই জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের সাথে কোনোদিন কোনো অন্যায় করব না। আমার আপনার ক্ষমা করে দেন। বাকি জীবনগুলো আপনাদের ভালোবাসা আর সম্মানের সাথে আপনাদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই আমরা। হ্যাঁ, আমাদেরকে এইটুকু সুযোগ আপনারা দেবেন না? আমি আপনাদের কথা দিতেছি, আমি এই গ্রামে একটা হাসপাতাল করে দেব, আর সেই হাসপাতালের ডাক্তার থাকবে আমাদের মেয়ে তাবাসসুম। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকেও আমার সাথে থেকে ডাক্তারি করতে হবে, আর এই গ্রামের সকল মানুষের সেবা করতে হবে। কি ফরাজ সাহেব, আপনি রাজি তো? ঠিক আছে, আমি এই শর্তে রাজি। এই খুশির সংবাদের সাথে আমি আরেকটা খুশির খবর সবাই দিতে চাই। আমি কথা দিতেছি, আমার নিজের টাকা এই গ্রামে বড় একটা হাসপাতাল করে দেবো সাধারণ মানুষের জন্য। আলহামদুলিল্লাহ।